আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। এই মুহূর্তের আয়োজন জানাতে আপনাদের সাথে আছি আমি আরিফ চৌধুরী। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোল আপ সংবাদ শিরোনাম। টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 5 জনের মৃত্যুদণ্ডাদেশ, আইন সংশোধনের অধ্যাদেশের পর প্রথম রায়। ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে, ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক বৈঠক। ধর্ষণ রোধে আইনের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে জোর দিলেন প্রধানমন্ত্রী, প্রান্তিক মানুষের সেবা নিশ্চিতের নির্দেশ। নূরকে অবাঞ্ছিত ঘোষণা করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি, নৈতিক স্খলনের অভিযোগ। এবং স্কটল্যান্ডের ড্যান্ডি শহরে প্রবাসী বাঙালিদের আঙিনা কৃষি, লকডাউনে বেড়েছে ফল ফসলের উৎপাদন। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার 26 গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় 5 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন ওই রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার পর প্রথম এই রায় হল। মুসলিম উদ্দিন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজিম আহমেদের রিপোর্ট। 2012 সালে মধুপুর উপজেলার গোলাবাড়ি গ্রামের সাগরচন্দ্র শীলের সাথে মোবাইল ফোনের মাধ্যমে ভুয়াপুর উপজেলার ওই মাদ্রাসা ছাত্রীর পরিচয় হয়। একই বছরের 15 জানুয়ারি ওই ছাত্রী বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সকালে ভুয়াপুর উপজেলার সাদাইল ব্রিজের কাছে পৌঁছলে সাগর কৌশলে একটি সিএনজিতে করে তাকে এলেঙ্গা নিয়ে যায়। ওই রাতেই 5 বন্ধু মিলে আরেক বন্ধু রাজনের বাড়িতে মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে। পরদিন স্থানীয়দের সহায়তায় ছাত্রীর বাড়িতে মোবাইলে খবর পাঠানো হলে স্বজনরা এসে তাকে উদ্ধার করে। মাদ্রাসা ছাত্রী নিজেই বাদী হয়ে ভুয়াপুর থানায় 18 জানুয়ারি মামলা দায়ের করেন। 19 জানুয়ারি আসামি সুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে 2015 সালের 29 অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়। একজন আসামি বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছে, 164-এ ঘটনার বর্ণনা দিয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে আমরা মামলার বাদী, নিজেই ভিকটিম, পাবলিক সাক্ষী, ডাক্তার, ম্যাজিস্ট্রেট এবং আয়ু সহ 10 জন সাক্ষী আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপিত করেছি এবং এই মামলার যে তথ্যপত্র এবং কাগজাদি এবং সাক্ষীর জবানবন্দি জেরায় চুলচেরা বিশ্লেষণে বিজ্ঞ আদালত আজকে এই রায় প্রদান করেছে। রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে আসামি পক্ষ। প্রেমের মাধ্যমে সে চলে গেছে এবং কোনো দর্শনের ডাইরেক্ট কোনো সাক্ষী নাই, আর একজন কোনো দর্শন করে নাই। এটা স্টেট ডিফেন্স দেওয়া উচিত ছিল। মৃত্যুদণ্ডের আসামিকে স্টেট ডিফেন্স দেওয়ার সুযোগ দিতে হবে। পলাতক আছে 3 জন, কাজেই স্টেট ডিফেন্সের সুযোগ না দেওয়ায় আসামি পক্ষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এরা উচ্চ আদালতে সুবিধা পাবে এবং খালাস পাওয়ার সম্ভাবনা আছে। রায় ঘোষণার সময় 2 জন আসামি উপস্থিত ছিল, বাকি 3 জন আসামি পলাতক। এবছর 13 অক্টোবর বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান যোগ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। রাজিম আহমেদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইন্দো প্যাসিফিক কার্যক্রমে বাংলাদেশ কেন্দ্রবিন্দু বলে জানিয়েছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নয়াদিল্লির চোখে বাংলাদেশকে আর দেখে না যুক্তরাষ্ট্র। ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে। সামিয়া রহমান, প্রিমা রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিশ্চিতের বার্তা নিয়ে নয়াদিল্লি হয়ে ঢাকায় সফর করছেন দেশটির মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্ব পেয়েছে অর্থনৈতিক অংশীদারিত্ব, কোভিড পরবর্তী অর্থনীতি ও রোহিঙ্গা সংকট। যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক চাপ বাড়াতে হবে। ঢাকার সাথে বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব দৃশ্যমান করতে চায় ওয়াশিংটন।
The United States sees Bangladesh as a key partner. Bangladesh will be a centerpiece. ইন্দো-প্যাসিফিক জোটের এই অঞ্চলে বাংলাদেশ অন্যতম অংশীদার। অর্থনৈতিক অংশীদারিত্ব কার্যকরে বাণিজ্যিক ও ব্যবসায়িক নানা প্ল্যাটফর্মে আলোচনা চলছে। রোহিঙ্গা সংকটের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরাও চাই না, দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। জ্বালানি ও সমুদ্র অর্থনীতিতে বিনিয়োগে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নজর দিয়ে যথেষ্ট কারণ তারা বলেছে। একটি হচ্ছে যে আমাদের অভাবনীয় উন্নয়ন, আরেকটি বলেছে আমাদের জিওপলিটিক্যাল লোকেশন। তারা সেই জন্য আমাদের ইন্ডিপেন্ডেন্টলি দেখছে, নট দিল্লির চেহারা দিয়ে আমাদের দেখে না। যুক্তরাষ্ট্র থেকে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে আলোচনায় অগ্রগতি হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ফ্লোরিডার মিয়ামিতে ঢাকার কনসুলেট দপ্তর স্থাপনেও সম্মত হয়েছে দুই দেশ। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা। ধর্ষণ রোধে আইনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার রয়েছে। ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষ যেন সেবা বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিসিএস এর মাধ্যমে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তাদের ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শেষে সনদ প্রদান করতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও ৭ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গণভবন থেকে ভার্চুয়াল সংযোগে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশিক্ষণকালীন সময়ে যারা মেধার স্বাক্ষর রেখেছেন এমন কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে বক্তৃতায় দেশের ও মানুষের সেবায় নিয়োজিত হতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজকে যারা নবীন কর্মচারীরা প্রশিক্ষণ নিয়েছেন তাদের কিন্তু এই কথাটাই মনে রাখতে হবে যে এই দেশের গরিব মানুষগুলি বা এখনো যারা সেই তৃণমূলে পড়ে আছে তারা এই দেশের মালিক, আর তাদের ঘর থেকেই কিন্তু সবাই লেখাপড়া শিখে আজকে উঠে এসেছেন। কাজেই সেই দিকে লক্ষ্য রেখেই তাদের সেবা করাটা হবে সব থেকে বড় দায়িত্ব। আমরা সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাচ্ছি এবং সেটা অব্যাহত রাখতে হবে, সুষ্ঠুভাবে থাকতে হবে। কেউ যেন ন্যায় বিচার বঞ্চিত না হয় সেদিকে দৃষ্টি দিতে বলেন শেখ হাসিনা। যেমন ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে, এটা যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছে আইন সংশোধন করে, কাজে এখানে যদি এ ধরনের ঘটনা রোধ করার জন্য ব্যাপক ব্যবস্থা আমাদের নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, মানুষের মাঝে জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। আমার বাবা মা ভাই মারা গেছে, আমি এটা মামলাও করতে পারিনি, আমার সে অধিকারটাও ছিল না। এই সংস্কৃতি যেন বাংলাদেশে আর না থাকে, মানুষ যেন ন্যায় বিচার পায়। শুধু কেবলমাত্র আমি সরকারে আসতে পেরেছিলাম বলেই সেই খুনিদের বিচার করতে পেরেছিলাম, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। তো যাক, আমরা চাই যে কোনো অন্যায় অবিচার যেন না হয়, মানুষ যেন ন্যায় বিচার পায়, মানুষের জীবনমান যেন উন্নত হয়। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে নিজেদের প্রস্তুত করে গড়ে তুলতে নবীন কর্মকর্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। ফরিদপুরের চরভদ্রাসন থানায় ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে সকালে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনায় বাধা দেওয়ার কারণে নির্বাচনী আইনে নিক্সন চৌধুরীকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী চরভদ্রাসন উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা নোয়াবুল ইসলাম। এর আগে বুধবার উপজেলা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার পরিষদের একাংশ। পাশাপাশি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নামে 22 সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয়া হয়। আগের ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা APM সোহেলকে নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে।
নিজস্ব সিন্ডিকেটের গুটি কয়েক সদস্য ছাড়া বাকিদের মতামত অগ্রাহ্য করে ছাত্র অধিকার পরিষদকে স্বৈরতান্ত্রিক সংগঠনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন আহ্বায়ক এপিএম সোহেল। এছাড়া সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে নুরুল হক নুরু রাজনৈতিক দল গঠনের দিকে এগোচ্ছিলেন বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে নূর, রাশেদ ও ফারুক কোটা সংস্করণের আন্দোলনের সময় সংগ্রহ করা অর্থ ও করোনার ত্রাণের অর্থ নিয়ে নয়ছয় করেছে বলে অভিযোগ করা হয়। স্কটল্যান্ডের ড্যান্ডি শহরে বাসভবনের আঙিনায় বৈচিত্র্যময় ফল ফসল ফলাচ্ছেন প্রবাসী মহিউদ্দিন ও তার পরিবার। করোনার লকডাউনে কৃষিকাজ করেই আনন্দে দিন কাটছে তাদের। এরই মাঝে ফসলে ছেয়ে গেছে আঙিনা। শাইখ সিরাজের রিপোর্ট। ডান্ডি শহরে মাঝারি আকারের একটি বসত বাড়ি, সুপরিসর আঙিনা, ভেতরে ছোট্ট সুইমিং পুল। এই অলংকারগুলো সবই ঢাকা পড়ে গেছে কৃষির এমন সমৃদ্ধির কাছে। সুইমিং পুলের উপরে ঝুলছে সারি সারি বাংলাদেশি লাউ। এটা আসলে আপনার এই অনুষ্ঠানে দেখা মাটির মানুষের যে পিরোজপুরের ভাসমান যে মাচা আপনি গিয়েছিলেন নৌকার মধ্যে করে, সেটা দেখে আমরা মোটামুটি উদ্বুদ্ধ হই। লাউ তো পানির উপরে পারেন কি করে? এটা হলো ওই যে আপনি একটা আইডিয়াটা আসছে, আপনি নৌকায় চড়ে যখন লাউ পারতেন ওইটা দেখে তখন আমরা একটা প্লাস্টিকের নৌকা কিনলাম, তো ওইটা দিয়ে তারপরে লাউগুলো পারতাম। আপনাকে একটা লাউ কেটে দেখাই কি। আচ্ছা, এই চমৎকার একটা দৃশ্য বা এই সুন্দর একটু সব বুঝলাম। আমরা আসলে কি প্রথম থেকে ছোটবেলা থেকে আপনার অনুষ্ঠান দেখে আমরা খুব অনুপ্রাণিত। এমন কোন প্রোগ্রাম নেই যে ও দেখে না, ওখান থেকে ও সব আইডিয়া গুলো পায় আর কি। সমস্ত এই যে গাছগুলো লুক আফটার করে দেখে, যারা ইয়ে করে। কৃষি ডক্টর যে দেখান ওটা অনেক উপকারী। এই আঙিনা কৃষি রচনা করেছে প্রবাসী মহিউদ্দিন ও তার স্ত্রী মাহফুজা। বেগুন, মরিচ, পুঁইশাক সবই আছে এখানে। আছে থোকা থোকা আঙ্গুর সহ দেশি বিদেশি নানান ফল। প্রচুর আঙ্গুর ধরে, আঙ্গুর গাছটা আপনার এইখান থেকে একদম ওই মাথা থেকে ওই পর্যন্ত, আবার এখান থেকে ওদিকে পুরাটা ধরে আঙ্গুর গাছ। ভাই কয় জাতের আঙ্গুর এখানে? দুই ধরনের, একটা হলো সবুজ আর একটা লাল। এই যে এখানে একটা লাল আঙ্গুর আছে, এটা গোল্ডেন আপেলও বলে। এটা মানে আমাদের এটা খুবই সুমিষ্ট হয়। ওই দিকটা তো লাল আপেলও দেখছি। এটা হলো আমাদের আরেকটা আপেল গাছ, এটা রেড আপেল বলে এটাকে। এটা কি চেরি গাছ না? আমাদের তাই মনে হচ্ছে। জি, এটা বেশ বড় বড় খুব মিষ্টি চেরি হয়। এবার প্রচুর চেরি আসছিল। তাদের সন্তানেরাও উপভোগ করছে বাড়ি ভর্তি ফল ফসল আর কৃষির এই আয়োজন। আমরা মাঝে মধ্যে আমাদের আম্মুকে হেল্প করি পানি দিতে। আচ্ছা আচ্ছা, গুড। এই আপেলটা তো খেতে কি মিষ্টি? হ্যাঁ, অনেক মিষ্টি হয়। এই ট্রি স্কুলের জন্য অনেক হেল্প করে। ফার্মিং, এই যে বায়োলজি, আমি এক্সপেরিমেন্ট করি অ্যাসাইনমেন্টের জন্য। আমি যখন ছুটিতে বাসায় আসি তখন একটু মজা লাগে, আমার একটু ব্রেক দেয় স্টাডি থেকে। করোনার লকডাউনে প্রচুর ফসল ফলানোর ব্যস্ততা এখন আনন্দে পরিণত হয়েছে এই পরিবারের সবার। শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রবাসে বাঙালির আঙিনা কৃষির বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বিকেল 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার মার্কিন নির্বাচন 2020 প্রসঙ্গ। বেশিরভাগ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে। নতুন এক জরিপ বলছে প্রায় 3/4 ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেটিক প্রার্থী পক্ষে। ভারতীয় আমেরিকান ভোটারদের মধ্যে 72% বাইডেনকে এবং 22% ট্রাম্পকে ভোট দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই মনে করেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ভুল পথে নিয়ে গেছেন, তাই তারা ট্রাম্পকে আর চান না। বাকিরা হয় অন্য প্রার্থীকে ভোট দেবেন বা এখনো কাকে ভোট দেবেন তা ঠিক করেননি। ভারতীয় আমেরিকানদের বাইডেনকে পছন্দ করার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসন, তার মা ভারতীয়। এবার অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। সরকারের গৃহীত পদক্ষেপের কারণে বিগত 10 বছরে ইলিশের উৎপাদন প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ইলিশ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান শীর্ষে। প্রকৃতি সংবাদে দেখুন ইলিশ নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট।
মাছের সাথে বাঙালির নিবিড় সম্পর্কের কারণেই মাছে ভাতে বাঙালি প্রবাদটি প্রচলিত। আকার আকৃতি, বর্ণ, স্বাদ সহ বিভিন্ন বৈশিষ্ট্যে অনন্য হওয়ায় বাঙালির কাছে সবচেয়ে জনপ্রিয় মাছ ইলিশ। এ কারণেই বাংলাদেশের ইলিশ 2017 সালে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। মূলত সাগরের মাছ হলেও প্রজনন মৌসুমে ডিম ছাড়তে ইলিশের বিভিন্ন নদী ও মোহনায় আসতে হয়। বর্তমানে পৃথিবীর মোট ইলিশের প্রায় 86% আহরিত হয় বাংলাদেশ থেকে। ইলিশের বংশবৃদ্ধি এবং তার পূর্ণাঙ্গ জীবনচক্র নিশ্চিত করতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে গত 10 বছরে ইলিশের উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে। এ সকল পদক্ষেপের মধ্যে রয়েছে কারেন্ট জাল নিষিদ্ধ করা, জাটকা নিধন রোধ করা, প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে জেলেদের বিরত রাখা, ইলিশ সংরক্ষণে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, গবেষণা সহ আরও বেশ কিছু কার্যক্রম। প্রজনন মৌসুম হওয়ায় এবছর 14 অক্টোবর থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত মোট 22 দিন ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, বিনিময় ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে। ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে গ্রহণ করা পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হলে আগামীতেও ইলিশের উৎপাদন বৃদ্ধি অব্যাহত থাকবে, টিকে থাকবে বাঙালির গর্ব ও ঐতিহ্যের ইলিশ। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ইলিশ নিয়ে বিশেষ আলোচনা দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবার ই ভ্যালি খেলার খবর। করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াই বড় জয় নিয়ে গ্রুপ A3 শীর্ষে পর্তুগাল